আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসে এটা পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিষয় টপিক্সটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। অর্থাৎ দুইভাবেই প্রশ্নটা এসে থাকে। অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে নেগেটিভ করতে বলা হয়, অথবা নেগেটিভ বাক্য দেওয়া আছে সেখান থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়। দুইটা বিষয়ই যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করি এরপরে এই দুইটা টপিকসে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ মূলত কি? নেগেটিভ হচ্ছে এমন ধরনের বাক্য যেটা না বোধক অর্থ প্রদান করে, আর অ্যাফার্মেটিভ হচ্ছে এমন ধরনের একটা বাক্য যেটা হ্যাঁ বোধক অর্থ প্রদান করে। তার মানে আমি যদি বলছি যে আমি একটা ভালো মানুষ, এটা একটা হ্যাঁ বোধক। আর যদি বলি আমি একটা ভালো মানুষ না, তাহলে এটা না বোধক অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এই যে আমি একটা ভালো মানুষ অ্যাফার্মেটিভ, আর আমি একটা ভালো মানুষ না এটা হচ্ছে নেগেটিভ বাক্য। তো এটা তো সিম্পলি মনে হয় যে না, নট যুক্ত করলেই তো নেগেটিভ হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা শর্ত, প্রধান শর্ত হচ্ছে বাক্যটাকে রূপান্তর করতে হবে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যটাকে না বোধক করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে অর্থ ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি একটা ভালো মানুষ না, তাহলে এই বাক্যটা কি হচ্ছে? না বোধক হচ্ছে, ঠিক আছে, কিন্তু আগের যে বাক্যটা ছিল আমি একটা ভালো মানুষ, তার সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করছে, এটা করা যাবে না। তো এই অর্থ ঠিক রেখে একটা হ্যাবোধক বাক্যকে কিভাবে না বোধক করা যায় সেই বিষয়টা আগে দেখে নাও। তো বন্ধুরা, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে তোমাদেরকে এই গ্রামেটিক্যাল অর্থাৎ ভার্বের এই তিনটা রূপ বারবার আসবে, যে কারণে আমি এখানে আরেকবার মেনশন করছি। এখানে তিন ধরনের ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, মডেল ভার্ব অথবা ডু ভার্ব। বি ভার্ব বলতে কোনগুলাকে বোঝানো হয় তোমাদের মনে আছে? এম, ইজ, আর, ওয়াজ, এর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। আর ডু ভার্ব হচ্ছে এখানে লেখা আছে ডু, ডাজ এবং ডিড। অর্থাৎ এই ভার্বগুলা তোমাদেরকে বারবার তোমাদের সামনে আসবে। তো বন্ধুরা, আসো মূল আলোচনায় আসি। সবসময় তোমাদেরকে আমি একটাই অনুরোধ করব, তোমরা যখন যে গ্রামেটিক্যাল টার্মটাই শিখবা না কেন, না বুঝে শুধু রুলস মুখস্থ করবে না কখনোই, অবশ্যই অর্থটা বুঝে বুঝে করবা। একটা জিনিস বুঝে পড়ার ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো বন্ধুরা দেখো, আমি এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা বোঝানোর জন্য এটাকে দুইটা পার্ট, দুইটা অংশে ভাগ করছি। তার একটা অংশ এর বৈশিষ্ট্য কি আলাদা সেই বিষয়টাই একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো বন্ধুরা দেখো, প্রথম যে নিয়মটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এমন একটা বাক্যকে তোমাদেরকে নেগেটিভ করতে বলা হলো যে বাক্যটার ভিতরে বি ভার্ব আছে, বি ভার্ব অথবা মডেল ভার্ব আছে। তো মূল সেন্টেন্সের ভিতরে যদি বি ভার্ব অথবা মডেল ভার্ব থাকে তখন কি করতে হয়? তখন শুধু ওই বি ভার্ব বা মডেল ভার্বের সাথে নট যুক্ত করতে হয়, আর এই যে অর্থ ঠিক রাখার জন্য মূল শব্দটার বিপরীত শব্দ লিখতে হয়। দুইটা উদাহরণ দেখো। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি একটা বাক্য, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব আছে। তাহলে নেগেটিভ করব কিভাবে? বাংলাদেশ ইজ নট, অর্থাৎ ইজের সাথে নট যুক্ত করলাম, আর এই যে স্মলটা দ্বারা ছোট বোঝাচ্ছে এটার বিপরীত শব্দ লিখে দিলাম বিগ। তাহলে এটা যদি আমরা বলি বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি, তাহলে নেগেটিভ হয়ে যাবে, অর্থও ঠিক থাকবে যে বাংলাদেশ একটা ছোট দেশ আর বাংলাদেশ একটি বড় দেশ নয়, একই ধরনের অর্থ দেবে। দ্বিতীয় উদাহরণটা দেখো, আই উইল রিমেম্বার ইউ, এই যে বাক্যটায় উইল হচ্ছে একটা মডেল ভার্ব, তাহলে এই উইল ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, উইল নট। আই উইল নট রিমেম্বার মানে স্মরণ রাখা, এর বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। তাহলে এখানে যদি এই শব্দটার বিপরীত করে দাও যে আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না, সেম অর্থ দিচ্ছে যে আমি তোমাকে স্মরণ রাখবো। তো বন্ধুরা, যদি বি ভার্ব মডেল ভার্ব থাকে শুধু বি ভার্ব মডেল ভার্বের সাথে নট যুক্ত করে দিতে হয়। তো যদি এই বি ভার্ব বা মডেল ভার্ব না থাকে তখন কি করতে হবে? বি ভার্ব বা মডেল ভার্ব না থাকলে তখন এই যে ডু ভার্ব, ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়, অর্থাৎ নট বাক্যে কখনোই একা একা বসবে না। তাহলে উদাহরণ দেখো, যেমন আই স অ্যান অনেস্ট ম্যান, এই যে বাক্যটা এখানে কোনো বি ভার্ব মডেল ভার্ব নেই, মূল ভার্বের পাস্ট রূপ আছে। তাহলে দেখো, মূল ভার্ব তিনটা রূপে থাকতে পারে যখন বি ভার্ব বা মডেল ভার্ব থাকবে না, সেটা হচ্ছে পাস্ট রূপে থাকতে পারে, ভার্বের সাথে এস থাকতে পারে, অথবা ভার্বের মূল রূপ থাকতে পারে। যেমন এই বাক্যটায় পাস্ট আছে, এখানে এস আছে, এখানে ভার্বের মূল রূপ আছে। তো মূল ভার্বটা যে রূপে থাকবে ডু ভার্বেরও সেই রূপটাই বসবে। অর্থাৎ মূল ভার্ব মূল রূপে থাকলে ডু ভার্বের ডু, মূল ভার্বের সাথে এস থাকলে ডু ভার্বের সাথে এস যুক্ত হবে ডাজ, আর মূল ভার্ব পাস্টে থাকলে ডু ভার্বের পাস্ট রূপ ডিড ব্যবহার করতে হয়, এবং এই ডু ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তো বাক্যটা দেখো, আই স অ্যান অনেস্ট ম্যান, তাহলে এটা যেহেতু পাস্টে আছে ডু ভার্বের কোনটা আসবে? অবশ্যই ডিড। তাহলে আই ডিড নট
তো ডু ভার্বের পরে মূল ভার্বের সর্বদাই 1 নাম্বার রূপ বসে, এটা মনে রাখবা। তা আই ডিড নট সি অ্যান আনঅনেস্ট ম্যান অথবা ডিসঅনেস্ট ম্যান। তো এরপরে 2 নম্বর বাক্যটা দেখো, হি ওয়ার্কস ফাস্ট। তাহলে এই যে ওয়ার্ক ভার্বের সাথে এস আছে, তাহলে এখানে নট যুক্ত করার জন্য কি নিয়ে আসতে হবে? ডাজ। তাহলে বাক্যটা কি হচ্ছে? হি ডাজ নট ওয়ার্কস ব্যবহার করা যাবে না। হি ডাজ নট ওয়ার্ক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে না, তার মানে কি? সে দ্রুত হাঁটে, একই ধরনের অর্থ দিচ্ছে। আই লাইক টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে ভালোবাসি। তাহলে এই বাক্যটায় দেখো লাইক ভার্বটা মূল রূপে আছে, তাহলে ডু ভার্বেরও মূল রূপ ডু নিয়ে আসতে হবে। আই ডু নট, লাইকের বিপরীত করে দাও হেট, আই ডু নট হেট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে অপছন্দ করি না। তাহলে বন্ধুরা এই দুইটা অবস্থা। এবং 3 নাম্বার দেখো, অলওয়েজ একটা শব্দ যার অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়। তাহলে অলওয়েজ যদি বাক্যে থাকে তখন আর নট যুক্ত হবে না, সেই সময় কি করতে হবে? নেভার বসাতে হবে। এবং এই ক্ষেত্রে মূল শব্দের বিপরীত শব্দ আনতে হয়। যেমন বাক্যটা দেখো, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে স্মরণ রাখবো। তাহলে অলওয়েজ যেহেতু আছে, এখানে নেভার বসবে। আই নেভার রিমেম্বার মানে স্মরণ রাখা, এর বিপরীত হচ্ছে ফরগেট মানে ভুলে যাওয়া। আই নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলে যাব না। তো বন্ধুরা এই যে দুইটা পার্টে বিভক্ত করেছিলাম, এর মূল কারণটা হলো এই যে নিয়মগুলা এতক্ষণ পর্যন্ত দেখালাম, এই ক্ষেত্রে যে মূল শব্দটার বিপরীত শব্দ আনতে হয়। কিন্তু এর পরবর্তী যে নিয়মগুলা দেখাবো, এই নিয়মের ক্ষেত্রে কখনোই বিপরীত শব্দ আনা লাগে না, শুধু মূল শব্দগুলা পরিবর্তন করলে হয়ে যায়। তো বন্ধুরা আরো একটা সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে অনেকেই বিপরীত শব্দটা তৈরি করতে পারে না বা বিপরীত শব্দ বুঝতে পারে না, জানে না। আসলে এটা তো কোনো রুলস এর মাধ্যমে হয় না, তবে কিছু শব্দ আছে, কিছু প্রিফিক্স আছে, যেমন আই এম, আই এন, আই আর, আই এল, ইউ এন, ডি আই এস অর্থাৎ ডিস। এই প্রিফিক্স গুলা তোমরা একটা শব্দের বিপরীত হবে কি হবে বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে এই প্রিফিক্স গুলা তোমরা ব্যবহার করে দেখবা কোন প্রিফিক্সটা ওই শব্দের আগে বসলে মনে হচ্ছে মানে মিল হচ্ছে। এই প্রিফিক্স গুলা শব্দের পূর্বে বসে ওই শব্দটাকে বিপরীত অর্থ তৈরি করে। যেমন পসিবল একটা শব্দ, তো এর বিপরীত কি হবে? ইম্পসিবল। এরপরে কারেক্ট, ইনকারেক্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। একইভাবে রেগুলার, ইরেগুলার, লিগাল, ইলিগাল, কমন, আনকমন, কাউন্টেবল, আনকাউন্টেবল সব বিপরীত অর্থ প্রদান করে। লাইক, ডিসলাইক, অনেস্ট, ডিসঅনেস্ট। বন্ধুরা তোমরা এইগুলা মনে রাখলে এই বিপরীত শব্দটা সহজে তৈরি করতে পারবা। এরপরে আসি দ্বিতীয় গ্রুপে, যে গ্রুপে অর্থাৎ এই শব্দগুলা থাকলে, তোমাদেরকে আগেই বলছে অবশ্যই অর্থ বুঝে করবা। এই শব্দগুলার পরিবর্তে পাশের শব্দগুলা লিখলেই বিপরীত অর্থ বা বাক্যকে নেগেটিভ করে ফেলায়, নেগেটিভ অর্থ প্রদান করে, আর বিপরীত শব্দ করা লাগে না। তো অবশ্যই মাথায় রাখবা এই নিয়মগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা বিপরীত শব্দ আনা লাগে, আর এখানে শুধুমাত্র শব্দগুলার পরিবর্তন করলে হয়ে যায়। যেমন বাক্যের ভিতরে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি অ্যালোন মানে কি? শুধুমাত্র। অনলি বা অ্যালোন থাকলে এই অনলি অ্যালোন যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট, আর কোনো সংখ্যা বোঝালে নট মোর দ্যান বসে। যেমন এখানে উদাহরণ দেখো, অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক। তাহলে এই অনলিটা কাকে বোঝাচ্ছে? হি কে বোঝাচ্ছে। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক মানে কি? শুধুমাত্র সেই কাজটি করতে পারে। তো এই যেহেতু এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে নান বাট বসবে। এখানে যদি বলা হয় নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, দেখো আর কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র অনলি এর পরিবর্তে নান বাট বসালেই হয়ে যাবে। তাহলে নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক অর্থাৎ সে ছাড়া কাজটি আর কেউ করতে পারে না, একই ধরনের অর্থ দেয়, আর কোনো পরিবর্তন করা লাগে না। এরপরে দেখো এভরি একটা শব্দ, তো একইভাবে এভরি থাকলে যেটা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট বাট। তো দেয়ার ইজ নো ডট ডট বাট মানে কি? এভরি এর সাথে সর্বদাই কোনো একটা শব্দ থাকে। এভরি বডি থাকতে পারে, এভরি ওয়ান থাকতে পারে, এভরি স্টুডেন্ট থাকতে পারে, অর্থাৎ এভরি এর সাথে যে শব্দটা থাকবে সেই শব্দটা এই ডট ডটে বসাতে হয়। তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে, এভরি মাদার। তার মানে এখানে এভরি এর সাথে শব্দটা হচ্ছে মাদার, এই মাদার শব্দটা ডট ডটে বসবে, বসে বাক্যটা তৈরি করো। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড মানে প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। তো এটার নেগেটিভ ফর্ম কেমন হবে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তো বন্ধুরা এরপরে দেখো, যেমন মাস্ট মানে অবশ্যই করতে হবে, ক্যান নট বাট না পারলেও করতে হবে। ইউ মাস্ট গো হোম, ইউ ক্যান নট বাট গো হোম, অন্য কোনো পরিবর্তন নেই, জাস্ট মাস্ট আছে, তার পরিবর্তে ক্যান নট বাট লিখে দাও।
একইভাবে বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি বসে, নট অনলি বাট অলসো, অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। আই লাইক বোথ ফুচকা অ্যান্ড চটপটি, তাহলে কি হবে, আই লাইক নট অনলি ফুচকা বাট অলসো চটপটি। তো বন্ধুরা এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে কি বসাতে হয়, নো সুনার হ্যাড, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, আর এই সো দ্যাটের পরে একটা সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড, প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, তারপরে নট যুক্ত করে বাকি অংশ লিখতে হয়। যেমন তোমাদেরকে যদি বলা হয় হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো বন্ধুরা এই যে নিয়মগুলা দেখলে, তাহলে নেগেটিভ করতে গেলে তোমাদেরকে এই দুইটা গ্রুপকে আলাদাভাবে মনে রাখতে হবে। এই অবস্থা থাকলে সেখানে অবশ্যই একটা বিপরীত সেন্স নিয়ে আসতে হয়, এই অবস্থা থাকলে কোনো বিপরীত সেন্স নিয়ে আসতে হয় না, শুধুমাত্র শব্দের পরিবর্তে আরেকটা শব্দ লিখে দিলে হয়ে যায়। এবার আসি, তোমাদের পরীক্ষায় অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ একটা নেগেটিভ বাক্য দেওয়া আছে, সেখান থেকে তোমাদেরকে বলা হলো অ্যাফার্মেটিভ করো। তো নেগেটিভ দেওয়া থাকলে এরই কোনো একটা রুলসের ভিতর থেকেই দেওয়া থাকবে। হয়তো তোমাকে এইভাবে দেওয়া আছে যে ইউ ক্যান নট বাট গো হোম, অ্যাফার্মেটিভ করো, তাহলে ক্যান নট বাট কখন বসে, ক্যান নট বাট বসে মাস্ট থাকলে, তাহলে ওই ক্যান নট বাটের পরিবর্তে তুমি মাস্ট লিখে দাও, ইউ মাস্ট গো হোম, তাহলে হয়ে যাবে। আবার একইভাবে তোমাকে দেওয়া থাকলো যে দেয়ার ইজ নো স্টুডেন্টস বাট কাম হিয়ার বা কামস টুডে, তাহলে দেয়ার ইজ নো কখন বসে, এভরি থাকলে দেয়ার ইজ নো ওর পরিবর্তে এভরি লিখে দাও, এভরি স্টুডেন্টস কামস টুডে। খুব সিম্পল। এই জায়গাটায় হয়তো এমন দেওয়া থাকলো আই নেভার আই নেভার লাইক ইউ, আমি কখনোই তোমাকে পছন্দ করব না, তাহলে আই অলওয়েজ হেট ইউ, অর্থাৎ এখানে অলওয়েজ থাকলে নেভার হয়, আর অ্যাফার্মেটিভে কি হবে, নেভার থাকলে অলওয়েজ বসবে। তো একইভাবে বন্ধুরা দেখো, তোমাদের যদি ডিড নট দিয়ে থাকে, যেমন হি ডিড নট ম্যারি, এই যে একটা বাক্যটা দেখো, হি ডিড নট ম্যারি, অর্থাৎ সে কখনোই বিয়ে করছিল না, এর অ্যাফার্মেটিভ করতে হবে। তো বলো তো ডিড ডু ভার্ব কখন আসে বাক্যে, ডু ভার্ব তখনই আসে যখন বাক্যের ভিতরে কোনো বি ভার্ব থাকে না, সরাসরি অ্যাকশন ভার্ব মূল ভার্ব থাকে। তো শুধু অ্যাকশন ভার্ব থাকলেই ডিড আসে না, ডিড আসে অ্যাকশন ভার্বটা যখন পাস্টে থাকে, আর এই ক্ষেত্রগুলোতে অবশ্যই একটা বিপরীত শব্দ আনা হয়। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে, নট প্লাস ডিড উঠে যাবে, মূল ভার্বটা তো অবশ্যই পাস্টে হবে এবং বিপরীত সেন্স সহ। তাহলে ম্যারি মানে তো বিবাহ বিবাহ করা, এর সাথে তোমরা এই আনযুক্ত করে দাও, আনম্যারি, কিন্তু আনম্যারি হবে হি আনম্যারি না, যেহেতু এটা ডিড আছে এটা পাস্টে হবে হি আনম্যারিড, সে অবিবাহিত। তো বন্ধুরা এই ছিল অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের যে নিয়মগুলা, এই নিয়মগুলা যদি তোমরা অবশ্যই অর্থ বুঝে সুন্দর করে বুঝে রাখতে পারো, তাহলে এই অর্থ বুঝে করলে আর কখনোই ভুল হবে না। তো বন্ধুরা যদি তোমরা ভিডিওটি বুঝতে পারো বা এই লেসনটি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা। যারা নতুন আসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা, আর যদি কোনো সমস্যা হয় সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওয়, আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।